সম্মানিত দর্শক, নেক্সাস টেলিভিশনের নিয়মিত সরাসরি আয়োজন চলমানে আমি মাসুদ ইমরান মান্নু আপনাদের জানাচ্ছি স্বাগত। আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি আপনারা দেখতে পাবেন ইউটিউবে নেক্সাস টেলিভিশন লাইভে এবং ফেসবুক পেজে নেক্সাস টিভি ডিজিটাল বিডিতে। আজকে আমরা যেই বিষয়টি নিয়ে আলাপ করব, বরাবরই আমরা যে আলাপে যুক্ত হই, আজকের বিষয় হচ্ছে কাছের বন্ধু দূরের বন্ধু। রাজনীতিতে কোনো চিরস্থায়ী বন্ধু বা শত্রু নেই, আছে শুধু চিরস্থায়ী স্বার্থ। এই প্রেক্ষাপটে কাছের বন্ধু এবং দূরের বন্ধু ধারণাটি গোলমেলে কিন্তু মজার। এই মজার বিষয় নিয়ে আজকে আলোকপাত করবেন আমাদের প্রথম আলোচক হচ্ছেন মাহবুব আজিজ, সাংবাদিক এবং কলামিস্ট। শুভেচ্ছা। আর দ্বিতীয় আমাদের আলোচক হচ্ছেন অ্যাডভোকেট হুমায়রা নূর, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের আলাপে। আমি যেখানে থেকে শুরু করতে চাই যে এই যে কাছের বন্ধু দূরের বন্ধু, আজিজ ভাইকে দিয়ে শুরু করব। মাহবুব ভাই, আমরা যাকে মাহবুব বলি এবং মাহবুব ভাই বলি, মাহবুব ভাই, এই কাছের বন্ধু দূরের বন্ধু রাজনীতিতে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? জি, ধন্যবাদ। শুভেচ্ছা হুমায়রা নূরকে। যেটা হচ্ছে যে আসলে রাজনীতিতে একটা কথা বলে না, চিরস্থায়ী শত্রু বা বন্ধু বলে কিছু নেই, এরকম একটা কথা প্রবাদের মতো আছে। আবার এমনও আছে যে চিরস্থায়ী শত্রুতা বলেও কি কিছু আছে, নানান রকম কথাবার্তা ছড়ানো আছে। কিন্তু আমরা যে আমাদের সমকালীন রাজনীতিতে যা দেখছি, যে বিএনপি এবং জামাতের কথাই ধরুন, গত 2001 সালের সরকারেই তো তারা একসঙ্গে ছিল। বিএনপির নেতৃত্বে যেই সরকার ছিল, 4 দলীয় ঐক্যজোট, তারপরে একসাথেই তাদের এতদিনকার পথ চলা। সবসময় বিএনপি জামাত এভাবেই কিন্তু বিষোদ্গার করতেন শেখ হাসিনা। তাকে তার বিরুদ্ধে কোনো রকম সমালোচনা করলেই তিনি বলতেন যে এর বিএনপি জামাত। সবসময় একটা পঙ্ক্তিভুক্ত করা হতো, রাজাকার বলা হতো এবং বিএনপি জামাত বলা হতো, ট্যাগ দেওয়া হতো। কিন্তু আমরা গত নির্বাচনে কি দেখলাম যে বিএনপি এবং জামাত একেবারে পরস্পর বিরোধী শক্তি, বিপরীত দিকে দাঁড়িয়ে আছে। বিএনপির বিভিন্ন খুঁত ধরবার চেষ্টা করছে জামাত, নানান রকম চাঁদাবাজি, অনৈতিক দুর্নীতির কথা তারা তুলে আনলেন। তখন তারা ভুলে গেলেন যে এর সঙ্গী তো তারাও, তাহলে যেই দুর্নীতির কথা বলা হচ্ছে সেই মন্ত্রিসভায় তারাই সদস্য ছিলেন, সেটা ভুলে গিয়েই কিন্তু তারা এই সমস্ত অভিযোগ করলেন। আবার বিএনপি বললেন যে, বিএনপি নেতৃবৃন্দ বললেন জামাতের যে 71-এর বিতর্কিত ভূমিকা, মুনাফেকি রাজনীতি, নানান কিছু রাজাকার বিষয়গুলো সামনে চলে আসলো। মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্য নিয়ে নানান রকম পরিস্থিতি, নারীর অধিকার মর্যাদা নিয়ে কথাগুলো আসলো। আমরা দেখলাম যে বিএনপি এবং জামাত পরস্পর মুখোমুখি। এনসিপি একটি গুরুত্বপূর্ণ অবস্থানে চলে আসছে খুব কম সময়ের রাজনীতিতে। এই 28 তারিখে তাদের 1 বছর পূর্ণ হলো। আমরা শুরুতে দেখলাম যে তাদের যে প্রগতিশীল এক ধরনের উপস্থিতি রাজনীতিতে, 2 আগস্ট, 3 আগস্ট, 4 আগস্ট গণ অভ্যুত্থানে তাদের কণ্ঠে ছিল ধনধান্যে পুষ্পে ভরা গান, মুক্তির মন্দিরে সোপানতলে গান। কিন্তু যতই সময় এগুলো আমরা দেখলাম ডানপন্থার দিকে দলটি ঝুঁকে যাচ্ছে। সাম্প্রদায়িক রাজনীতির সঙ্গে তাদের একটা নৈকট্য দেখা যাচ্ছে এবং একসঙ্গে তো তারা নির্বাচনী অবতীর্ণ হলেন এবং বললেন যে এটি আদর্শগত সমঝোতা নয়, এটা নির্বাচনী ঐক্য তারা বললেন। এবং এই যে কাছের বন্ধু, একটা সময় এখন তারা কাছের বন্ধু, কিন্তু শুরুতে আমরা কিন্তু এটাও দেখেছি, নাহিদ ইসলামের কণ্ঠে আপনি ভিডিওতে পাবেন যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এই স্লোগান তারা দিয়েছেন। আবার মুজিবকে কাল্ট বলছেন, মুজিবকে নানান রকমভাবে ফ্যাসিবাদের প্রতীক হিসেবে বলছেন। সেটা কিন্তু আমরা তো ওই 24-এর আন্দোলনে দেখিনি। অর্থাৎ যারা এখন জীবিত নন তারাও কখনো কাছের বন্ধু, কখনো দূরের বন্ধু। গতকাল ভিডিও দেখছিলাম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া বলছেন ওই সেই আন্দোলনের ভিডিওগুলো যে আপনারা কেউ চাকরিতে যাবেন না, বেতন এসে নিয়ে যাবেন মাস শেষে, যেমনটি 71-এ বঙ্গবন্ধু বলেছিলেন, 69-এ বলেছিলেন। ঠিক ওই রকমভাবে আপনারা বিদ্যুৎ বিল দিবেন না, আপনারা এই বিল দিবেন না, যেভাবে বলা হয়েছিল। অর্থাৎ পরিস্থিতি এবং প্রাসঙ্গিকতা বন্ধুত্বের নিকট এবং দূরত্বের তৈরি করে, একটা মজার সম্পর্ক তৈরি করে। আমরা এই বিষয়টা নিয়ে অ্যাডভোকেট হুমায়রা নূরের কাছে যাব। যেহেতু গত তত্ত্বাবধায়ক সরকারটির যদি আমি বলি যে তৈরি হয়েছে, তার পেছনে যতগুলো শক্তি এবং সেই শক্তি থেকে
একটা গ্রুপ বের হয়ে একটা রাজনৈতিক শক্তি তৈরি করেছে যার নাম হচ্ছে জাতীয় নাগরিক পার্টি। সেই নাগরিক পার্টি যদি আমরা বলে থাকি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার একটা খুবই কাছের বন্ধু, যেখানে তারা তার যে শত্রু যার বিরুদ্ধে সে যুদ্ধ করেছে সেই শত্রুর যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থা যখন সেই সরকারটি চলে গেল তারপরেই আমরা দেখলাম যে তার ভিতর থেকে ভূত বের হতে শুরু করেছে। এখন এই ভূত আসলে কি শত্রু, বন্ধু, কাছের না দূরের? ধন্যবাদ আপনাকে, আমার সহআলোচক মাহবুব আজিজ ভাই, এবং আজকে যারা আমাদের দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। কাছের বন্ধু দূরের বন্ধু নিয়ে মাহবুব আজিজ ভাই খুব সুন্দর করে এক্সপ্লেইন করলেন। আমার মনে হচ্ছিল যে আরেকটু শুনি। যাই হোক, এখন শত্রু বলতে আসলে কেউই শত্রু না। যে যতক্ষণ জনগণকে সার্ভ করবে ওইটুকুর সমর্থন অবশ্যই করব, কিন্তু যখন আপনি রাজনীতির মাঠে এসে জনগণের বিপক্ষে দাঁড়াবেন, আপনার বিপক্ষে আমাকে দাঁড়াতে হবে, কারণ আমার সবচেয়ে বড় বন্ধু হচ্ছে মানুষ। আমার রাজনীতিটা হচ্ছে মানুষের জন্য। সুতরাং মানুষের স্বার্থে, দেশের স্বার্থে আমাকে অবশ্যই কখনো না কখনো সরকার বলেন, অন্যান্য রাজনৈতিক দল বলেন, প্রয়োজনের খাতিরে তাদের বিপক্ষে দাঁড়াতেই হবে, কারণ আমার স্বার্থটা আগে দেশ, তারপর হচ্ছে বন্ধুর ভিতরে ভূত পেলেন। আচ্ছা, এখন আইসিটি ট্রাইব্যুনালে যে এই মামলাগুলো পরিচালিত হচ্ছে সেইটার মূল হচ্ছে, এর আগে তো যুদ্ধাপরাধের মামলাগুলো পরিচালিত হচ্ছিল, সেইটা নিয়ে ধরেন ওই মামলাগুলোর পরিচালনা পদ্ধতি এবং মামলার যে এভিডেন্সগুলো অ্যাডমিসেবল কিনা সেইগুলো নিয়ে কিন্তু যথেষ্ট বিতর্ক আছে এবং আন্তর্জাতিকভাবেও বেশ সমালোচিত। কিন্তু তাই বলে কি আমরা যুদ্ধাপরাধের বিচার চাইনি? অবশ্যই চেয়েছি, কিন্তু প্রসেসটা নিয়ে আমরা কোশ্চেন করেছি যে ওয়েদার দিস প্রসেস ওয়াজ রাইটলি অ্যাডাপ্টেড অর নট। এরপর গত 17 বছরে যত গুম খুন হত্যা হয়েছে এবং জুলাইয়ে যত মানুষ শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদের দায় নিয়ে এই আইসিটি ট্রাইব্যুনাল কাজ করা শুরু করে। আইসিটি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলামের লিডে। এখন এই সরকার যখন দায়িত্ব নেয় তখন দেখলাম যে নানান রকম সমালোচনা শুনতে পাচ্ছি, এবং একজন প্রসিকিউটর সুলতান মাহমুদ বোধহয় নাম, উনি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেব এবং জনাব তামিম সাহেবের নামে কিছু অভিযোগ তুললেন এবং এটার কোনো প্রমাণ উনি যদিও দিতে পারলেন না। এরপরে শুনলাম যে ওনার ব্যাপারেই তাজুল ইসলাম সাহেব আইন মন্ত্রণালয়ে অভিযোগ জানিয়েছিলেন এবং তার প্রেক্ষিতে উনি এই ধরনের বক্তব্য দিয়েছে। সেইটার তথ্য উপাত্ত যা যা আছে সেইগুলো ইভালুয়েট করে ওনাদের যদি কোনো সম্পৃক্ততা কোনো কিছুতে থাকে, সেইটা আমাদের একটা বড় কোশ্চেন। কিন্তু সবচেয়ে বেশি ভয়ঙ্কর এবং অ্যালার্মিং যেই জিনিসটা আমাকে গত রাত থেকে ঘুমাতে দিচ্ছে না, সেই দুটো ভয়েস রেকর্ড, এবং যেটা নেত্র নিউজ এবং প্রথম আলো, ওরা এই জিনিসটা ভেরিফাই করেছে, এই ভয়েসটা, ওয়েদার দিস ভয়েসেস ওয়ার আসলে জেনুইন অর নট। দে ফাউন্ড যে এই ভয়েসেস জেনুইন ছিল। এবং কথোপকথন কাদের সাথে, আমি দুঃখের সাথে জানাচ্ছি যে এই দুইজনের কথাবার্তা শুনতে পেলাম, এরা কিন্তু একেবারেই কাছের মানুষ। ওই যে বলছিলেন কাছের মানুষ দূরের মানুষ, ব্যারিস্টার রেজওয়ানা ইউসুফকে চেনে না হাইকোর্টে এমন কোনো আইনজীবী নেই। আমাদের অনেক সময় অনেক কাজের ক্ষেত্রে ইন্টারাকশন হয়েছে। আবার একইভাবে জনাব সাইমুম তালুকদার কিন্তু একজন একাডেমিশিয়ান ছিলেন। উনার জীবদ্দশায় উনাকে, ধরেন আমারই প্র্যাকটিসিং লাইফে আমি যতদিন সুপ্রিম কোর্ট বা জাজ কোর্টের বারান্দায় হেঁটেছি, ওনাকে আমি কোনোদিন প্র্যাকটিস করতে দেখিনি। উনি একজন একাডেমিশিয়ান, ওনাকে আমি সেই পরিচয়ই চিনতাম, অবশ্যই ওনার ভয়েসও আমি চিনি, তাই না? উনাকে হঠাৎ করে দেখলাম যে আইসিটি ট্রাইব্যুনালের প্রসিকিউটর নিয়োগ দেওয়া হলো, তখন ওটা নিয়ে বিএনপিরই যারা আইনজীবী আছেন তারা কিন্তু এটা নিয়ে লেখালেখি করেছে তখন, যে এই এবং মজার ব্যাপার হচ্ছে এই ভদ্রলোক সাইমুম তালুকদার পিয়াস সাহেব কিন্তু বিএনপি সমর্থক। এইটা আজকে যখন আমি বলছিলাম অনেকে আমাকে খুব কটু কথা শোনাচ্ছে যে কেন বিএনপিকে বলছি, কিন্তু এটা তো আসলে সম্ভবত উনি একটা আইন বিষয়ক কমিটিরও মেম্বার। এক্স্যাক্টলি, উনি একটা বিএনপির জাতীয়তাবাদী আইসিটি ফোরামের উনি আইন বিষয়ক সম্পাদক। এইটা সব গণমাধ্যমে এসছে এই খবরটা।
তো এইটা অবশ্য জানতাম না আগে জানতাম উনি বিএনপি করেন, কারণ থ্রু আউট দ্য টাইম উনি সবসময় বিএনপিকে সাপোর্ট করে উনি বিভিন্ন পোস্ট দিয়েছেন এবং ইলেকশনের সময় উনি বিএনপির জন্য যথেষ্ট অ্যাক্টিভলি কাজ করেছেন। তো বিএনপির সমর্থক হওয়া তো দোষের না, দোষের কি জানেন, দোষের হচ্ছে আপনি ব্যক্তি মানুষ হিসেবে আপনি একটা দায়িত্ব নিয়েছেন, বাংলাদেশের এতগুলো মানুষের রক্তের দায় আপনি নিয়েছেন, আপনার যোগ্যতা নাই। আমি স্পষ্ট করে বলছি, আইসিটি ট্রাইব্যুনালে প্রসিকিউশন টিমে কাজ করার মতো কোনো এক্সপিরিয়েন্স ওনার ছিল না, কিন্তু যেহেতু ওনার বাড়ি আসিফ নজরুল সাহেব, যিনি সাবেক আইন উপদেষ্টা, ওনার এলাকায়, এবং উনি নাকি এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স নিয়ে পিএইচডি করবেন, এইটা নিয়ে এই জন্য ওনাকে এখানে ট্রাইব্যুনালে কাজ করতে সুযোগ দেওয়া হচ্ছে এবং এটা নিয়ে বিতর্ক ছিল। কেস স্টাডির মতো আর কি, এরকম একটা ভয়ঙ্কর ব্যাপার। এইটা তো এইভাবে এতগুলো মানুষের রক্ত, এতগুলো পঙ্গু মানুষের এই কষ্ট নিয়ে তো আপনি এই ধরনের এক্সপেরিমেন্ট করতে পারেন না। আর যার যেই যোগ্যতা নেই তাকে যখন আপনি সেখানে বসাবেন তখন তো সে অসততা করবেই, এবং সেই অসততা করার জন্যই সে সেখানে ঢুকেছে। আসলে এটা আপনি বলতে চাচ্ছেন শিক্ষক হলে হবে না, কিন্তু তার একটা প্র্যাকটিসিং অভিজ্ঞতা লাগবে, মানে তার আপনি যেই কাজটা করবেন প্রসিকিউশন টিমে তো আপনার একাডেমিশিয়ানের কাজ না, আপনার প্রসিকিউশন টিমে প্রসিকিউটর লাগবে যারা ট্রাইব্যুনালে কাজ করে এক্সপেরিয়েন্স আছে। জোর করে বলেননি আর জোরে গলা তোলেননি, তখনও বলেছি খুদ বিএনপির লোকজনই, আমি আপনাকে একদম স্পেসিফিক রেফারেন্স দিয়ে বলতে পারবো, আমরাও বলেছি, কিন্তু এনসিপি কি বলেছে যে এরকম একটি নিয়োগ দেয়া যাবে না? শুধু এটা না, প্রধান প্রসিকিউটর নিয়ে প্রচুর কথা হয়েছে, কিন্তু তার সাথে যে দুজনকে দেওয়া হয়েছে তাদের নিয়ে আমরা কি কোনো কথা শুনেছি? অনেক মানুষদের নিয়ে কথা হয়েছে এবং আমরা তখন স্পষ্টভাবে বলছি, এবং এমনও হয়েছে যে এক ভদ্রমহিলা এবি পার্টির একজনের সম্পর্কে মা হয়, উনাকে নিয়োগ দেওয়া হয়েছিল এবং তখন আমরা স্পষ্টভাবে প্রতিবাদ করেছিলাম যে আইসিটি ট্রাইব্যুনালে অবশ্যই একজন নারী নিয়োগ দেওয়া জরুরি ছিল, কিন্তু তার মানে এই না যে যিনি আওয়ামী লীগের সাথে সরাসরি সম্পৃক্ত তাকে আপনি এই ট্রাইব্যুনালে ইনক্লুড করবেন, তাহলে তো তার বায়াস কাজ করবে, তাই না? আপনি তো প্রসিকিউশন টিমে নিরপেক্ষভাবে কাজ করতে পারবেন না বায়াস যদি থাকেন। এখন দেখেন আইনও পরিবর্তন করা হলো যে আওয়ামী লীগকে দল হিসেবে বিবেচনা করে এই কার্যক্রম পরিচালনা করা। এরই মধ্যে যদি ধরেন শহীদ ওয়াসিমের হত্যাকাণ্ডের সাথে জড়িত হিসেবে যারা সন্দেহভাজন আছে বা যাদের নামে ট্রায়াল চলছে তাদের সাথে আপনি যোগাযোগ করে আপনি টাকা দাবি করলেন, কি ভয়াবহ ভাবতে পারেন আপনি? এবং পেনাল কোডে এই ধরনের কাজের জন্য স্পেসিফিক সাজা উল্লেখ করা আছে যে আপনি যদি এইভাবে দুর্নীতি করেন আপনার সাজা 3 বছর। আপনি যদি ঘুষ চান, বেচা বিক্রি হচ্ছে, অবশ্যই করেছে, এবং সারা বছর গালি খেলাম আমরা যে আমরা নাকি জুলাই বিক্রি করে খাই। আমরা সারা বছর বারবার জুলাই উল্লেখ করে জুলাই সনদ বাস্তবায়ন চেয়েছি, সংস্কার চেয়েছি, আমরা এই জোর দাবিগুলো চেয়েছি, বিচার চেয়েছি, সুবিচার চেয়েছি, ন্যায় বিচার চেয়েছি। এই চাওয়ার কারণে আমাদেরকে শুনতে হয়েছে আমরা নাকি জুলাই বিক্রি করে খেয়েছে। অথচ আপনি দেখেন আমাদের নামে যতগুলো মিথ্যা অপবাদ, ওই যে আসিফ মাহমুদের যেই পিএস তার নামে যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু দুদকের কোনো একটা সিঙ্গেল সত্যতা পায়নি এবং তাকে নিষ্পত্তি দিয়েছে। আবার 400 কোটি টাকার দুর্নীতির কথা সবাই বলেছে, দুদকের যেই নিষ্পত্তি দিয়েছে তাকে কিন্তু আসলে কাছের বন্ধু হিসেবেই দেখা হয় যারা দিতেন। এখন যদি দুদক দেয় তখন আমরা বলতে পারি যে দূরের বন্ধু। এই সরকারের আমলে দিয়েছে জানেন, এবং মানে ব্যবস্থাপনাটা ছিল পুরনোই। এখন আমরা সেই বিষয়টাতে একটু বাবুবাজির ভাইয়ের কাছে যাব। ইভেন 400 কোটি টাকার যে অভিযোগ গাজী সালাউদ্দিন তানভীরের নামে ছিল, সেই অভিযোগটাও কিন্তু নিষ্পত্তি পেয়েছে ইন্টারিম গভর্নমেন্টের আমলে না, এই সরকারের আমলে। আমার কষ্টের জায়গাটা হচ্ছে সারাটা বছর গালি খেলাম আমরা, তারপরেও কিন্তু আমরা এই জায়গাটায় আপোষ করি নাই যে জুলাইকে কোনোভাবেই আমরা বিক্রি হতে দিব। অথচ এই যে লোকগুলো যারা জুলাইকে এভাবে বিক্রি করার দুঃসাহস করলো, এই গাদ্দার এই লোক আবার ফেসবুকে লিখে এই অভিযোগ অসত্য, তাকে নাকি সে নাকি এই পদত্যাগ করেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে তখন সে পদত্যাগ করেছে, সে নাকি শিক্ষকতায় ফেরত যেতে চায়। এই লোক কি শিক্ষা দিবে বলেন তো? আপনি তো একজন শিক্ষকতা পেশায় আছেন, উনি একজন সাংবাদিকতা পেশায় আছেন, কম বেশি আমিও ছাত্র পড়িয়েছি, আমি তো জানি না এই ধরনের ইমোরাল লোক কোনো কিছু শিখাইতে পারে মানুষকে। আর একটা বড় ব্যাপার হচ্ছে আমরা এখনো পর্যন্ত দৃশ্যমান কিছু দেখেছি কিনা এটা নিয়ে কোনো নড়াচড়া সরকারের পক্ষ থেকে, সেটা খুব গুরুত্বপূর্ণ। উনি তো যে কোনো সময় পালিয়ে যাবেন এবং ওনার পরিবারে আর্মি পার্সন আছে, উনি তাদের সহযোগিতা পালিয়ে যাবেন। আওয়ামী লীগের 600 লোকজন পালিয়ে গেছে না। যাই আমরা বাবুবাজি ভাই, আমরা জাস্ট একটু ছোট করে আপনার কাছে শুনতে চাই, এই যে বর্তমান যে সরকারটি তৈরি হয়েছে তাদের কাছে যারা দূরের বন্ধু ছিল, শত্রু ছিল, তারা সব কাছের বন্ধু হয়ে যাচ্ছে কেন? দেখুন, যেই প্রসঙ্গগুলা বললেন
তো এর মধ্যে যে আসিফ মাহমুদের এপিএস এর যে বিষয়টা, এপিএস এর ভাইয়েরও যেই আপনার ট্যাক্স ফাইল জমা দিয়েছেন, সেখানে 2 কোটি টাকার হিসাব আছে প্রথম ট্যাক্স ফাইলেই। তো এই জিনিসগুলোও এসছে এবং আমরা দেখেছি যে এই ছাত্র নেতারা অত্যন্ত আগ্রহের সাথে আমরা অপেক্ষা করছিলাম, যারা গণ অভ্যুত্থানের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল, তারা রাজনীতিতে কী ধরনের কাজ করে, তাদের ব্যাপারে যে অভিযোগগুলো এসেছে, যে এই ধরনের জীবনযাপনের কথা এসেছে, বিশেষ করে যেই গ্রামে তাদের কিছু ছিল না সেখানে বড় বাড়ি তৈরি হয়েছে, তারপরে সেখানে গাড়ি বহর দেখা দিয়েছে, তারপরে তাদের দাদা নানারা জমিদার হিসেবে আবির্ভূত হয়েছে, এই জিনিসগুলো এসেছে আমাদের সামনে। তো আর এই আইন আদালতের যে বিষয়গুলো, আইন আদালত কিভাবে সরকার কিংবা যারা দায়িত্বে থাকে, ক্ষমতায় থাকে, তারা কিভাবে প্রভাবিত করে, এটা তো আমরা প্রত্যেক সরকারের আমলেই দেখে থাকি। বেগম খালেদা জিয়াকে যেভাবে 8 বছরের জেল দেওয়া হলো ইত্যাদি, যেভাবে তাকে নির্বাচন থেকে দূরে রাখা হলো, কাজেই আইনে কাকে কিভাবে ছেড়ে দেওয়া হচ্ছে সেই ব্যাপারগুলো তো আমরা খুব সকলের চোখের সামনে দেখছি। 256 জন সাংবাদিককে হত্যা মামলায় মামলা দায়ের করা হয়েছে, অনেকে গ্রেপ্তার হয়ে এখনো আছেন। আপনি দেখুন ভাই, আপনাকে একটু থামাই, আমরা একটা ছোট বিরতি নেই, বিরতির পর আপনার কাছে ফেরত এসে বাকি কথাটুকু শুনবো এবং তার সাথে আরও বেশ কিছু কাছের বন্ধু এবং দূরের বন্ধুকে আমরা খুঁজে বের করব। আমাদের সাথেই থাকুন, আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতি, দেখতে থাকুন চলমান। ফিরে এলাম আবার আমাদের চলমানে। আমরা যে আলাপটা যেখানে রেখেছিলাম, কাছের বন্ধু দূরের বন্ধু, যেখানে মাহবুব আজিজ কথা বলছিলেন, তার কথায় ফেরত আসবো, কিন্তু তার কথায় ফেরত আসার সাথে আমি একটা ছোট্ট প্রশ্ন যুক্ত করে তার কাছে ফেরত যেতে চাই। তা হচ্ছে, ভারত থেকে 5,000 টন ডিজেল আসছে, দিল্লি না ঢাকা স্লোগানের কি হবে? কাছের বন্ধু কি দূরের হবে বা দূরের বন্ধু কাছের হবে? মাহবুব ভাই বলেন। এই প্রসঙ্গে আসবার আগে আমি যে প্রসঙ্গে ছিলাম, ওই মামলা হামলা আমরা আওয়ামী লীগের আমলে যেমন দেখেছি ট্যাগবাজি করে, সেটা অন্তর্বর্তীকালীন সরকারও 18 মাসে একেবারে তার চাইতে কম না, অনেক ক্ষেত্রে বেশি করেছে। বিশেষ করে এই যে ভুয়া মামলাগুলো, এই মামলাগুলোর সাথে সাথে বিভিন্নভাবে অমুকের দোষর, তমুকের দোষর, অনেক সত্য কথা বলতে গেলে ভয় পেতে হয় যে আমাকে দোষর বলবে বা আমাকে এই ট্যাগ দেওয়া হবে বা এই কথাটা কি বলে আমি আসলে পার পাবো, আমি কি বেরোতে পারবো, এই রকম পরিস্থিতি কেন তৈরি হবে? আমরা যেই গণতন্ত্রের জন্য এই 24-এর গণ অভ্যুত্থান হলো, সেই গণতন্ত্রের যে কাঙ্ক্ষিত জায়গাটিতে কেন আমরা পৌঁছতে পারবো না? আপনি দেখুন যে উপদেষ্টারা এখানে দায়িত্ব পেলেন, তারা এই গণ অভ্যুত্থানে তাদের কি ভূমিকা, এই প্রশ্নগুলোকে করবার মতো কোনো জায়গা আমাদের ছিল বা আছে? ডক্টর ইউনূস এই 24-এ গণঅভ্যুত্থানের জন্য কি করেছেন? গণতন্ত্রের জন্য তার অংশগ্রহণটা কি ছিল? আমাদের কোনো 21শে ফেব্রুয়ারি বলুন, 26শে মার্চ বলুন, 16ই ডিসেম্বর কখনোই তাকে কোথাও আমরা পাই না। কেন পাই না? এগুলো তো আমাদের খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। কেন? মানে এটা তো আপনার মাস্টার মাইন্ড, এই সব কিছু তো সে নির্ধারণ করে দিয়েছিলেন। এই মাস্টার মাইন্ড নির্ধারণ যখন তিনি করলেন, তার মানে কি এই জিনিসগুলো তো যেভাবে হয়েছে আমাদের চোখের সামনে ঘটেছে। আওয়ামী লীগের দুঃশাসন আমরা দেখেছি, 36 দিনের আন্দোলন আমরা দেখেছি, একটি কোটা আন্দোলন থেকে কিভাবে ঘন হয়ে এলো এবং সারা দেশের মানুষ তাদের বঞ্চনা, নিপীড়ন, ভোটহীনতার যেই অধ্যায়, সেইখান থেকে তারা যুক্ত হলো। মাঝখান থেকে এই যে তরুণরা যারা 16ই জুলাই বেরিয়ে এলো তুমি কে আমি কে রাজাকার বলে, এবং তাদের এই যে তারুণ্য দীপ্ততা হাইজ্যাক হয়ে গেল, তারা সাম্প্রদায়িক রাজনীতির সঙ্গে চলে গেল এবং এই তরুণরা সম্পূর্ণ গণ অভ্যুত্থান সেটা হাইজ্যাক কারা করলো? সাম্প্রদায়িক শক্তি করলো। জামাত কোথায় ছিল গণ অভ্যুত্থানের? কোন জায়গায় জামাতের নেতৃত্বকে দেখা গেছে? আমরা তো বিএনপি নেতৃত্ববৃন্দকে দেখেছি। 12 থেকে 15 বছর আমরা 50 লক্ষ নেতাকর্মীদেরকে তার এলাকায় থাকতে দেখিনি এবং যেভাবে বিএনপিকে বিভিন্নভাবে অত্যাচার, কিন্তু জামাত গুপ্ত রাজনীতির দিকে চলে গিয়েছিল, তাদের ছাত্র সংগঠন ছাত্রলীগের মধ্যে ঢুকে গিয়েছিল, হেলমেট বাহিনীতে চলে গিয়েছিল। বলেছে না যে তারা গুপ্তভাবে ছিল এবং এটাকে কেউ বলবে? আপনাকে করতে আমরা তো প্রত্যেককেই দেখছি, আমরা তো নাম ধরে বলতে পারবো, সার্জিস, তারপরে সাদিক কাইয়ুম, এমনকি হাসনাত আব্দুল্লাহ, প্রত্যেকেই তো ছাত্রলীগের গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন, চমৎকার বক্তব্য রাখতেন বঙ্গবন্ধুর উপরে। সেইগুলো যদি এখন ফ্যাসিবাদের দোষণ না হয়, তাহলে যারা ছাত্রলীগে কিন্তু কোনো অপকর্মে জড়িত হননি, তারা কি করে জেল জুলুম ইত্যাদির মধ্যে পড়ছেন? কাজেই এই জায়গাগুলো আসলে কি দেখবার বিষয়ে আছে। আপনার এই
সরকার, যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তারা চেয়েছে যে আওয়ামী শূন্য একটি জায়গা তৈরি করে সেইখানে এই সাম্প্রদায়িক শক্তিকে সবচেয়ে বড় একটি রাজনৈতিক শক্তি হিসেবে তৈরি করতে। আজকে যখন সৈয়দ রেজওয়ান হাসান কিংবা নানান উপদেষ্টাদের কথা শুনি, সেটা কিন্তু আপনি একটু অন্যভাবে ভেবে দেখতে পারেন। সৈয়দ রিজওয়ান হাসান যখন বলছেন আমরা উগ্রবাদকে এই জায়গায় পৌঁছতে দিইনি, আপনার এত কিছু থাকতে এই কথা বলবার দরকার কি? আপনারা যদি না দিয়ে থাকেন সেটা তো তখন আমরা দেখতাম। আমরা যখন ছায়ানটে হামলা দেখেছি, আমরা যখন উদীচিতে হামলা দেখেছি, গণমাধ্যম পুড়ে গেছে, আমরা তো সরকারের উপদেষ্টাদেরকে সক্রিয় দেখিনি। যখন 32 নম্বর এভাবে বুলডোজার দিয়ে ভেঙেছে, তখন সরকারের উপদেষ্টারা নিষ্ক্রিয় ছিলেন। আজ আপনার যখন আবার সুশীল হবার প্রয়োজন হয়েছে, যখন আজ আবার আপনার গণমাধ্যমের প্রয়োজন হয়েছে, যখন আজ আবার আপনি সরকারের ভুল ধরবেন, তখন আপনি আবার সেই সুশীল কথাবার্তা বলছেন। যখন 18 মাস আপনি সরকারে ছিলেন, তখন আপনি এই মব সন্ত্রাসের বিরুদ্ধে বলেননি, তখন এই অশ্রদ্ধার বিরুদ্ধে আপনি বলেননি। যখন আমাদের শ্রদ্ধেয় নেতাদেরকে যা তা বলা হয়েছে, তখন আপনারা কথা বলেননি। যখন শিক্ষকদের অপমান করা হয়েছে, তখন উপদেষ্টারা নিষ্ক্রিয় ছিলেন। তখন আমাদের প্রশ্ন হয়েছে, যে প্রশ্ন সামনে এসেছে, এরা আসলে উপদেষ্টা কিভাবে হলো? কাজে এই সব কিছুর মধ্যে একটি শুভঙ্করের ফাঁকি আছে, যেই ফাঁকি আপনার প্রশ্নটার মধ্যেই লুকিয়ে আছে, যে দিল্লি না ঢাকা। এই যে আপনি ভারত বিরোধী রাজনীতি দেখলেন গত 18 মাসে, এই ভারত বিরোধিতা থেকে আমরা কি পেলাম? একজন উপদেষ্টার ব্যক্তিগত আক্রোশ থেকে পেলাম যে বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেটে খেলতে পারলো না। একটা মুস্তাফিজ একটি আভ্যন্তরীণ ক্রিকেট খেলতে পারলো না, সেটাকে বিশ্বকাপের সঙ্গে মিলিয়ে তিনি একটি জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা করলেন। ভারত বিরোধিতা কিন্তু এক ধরনের আমাদের এখানে একটা সস্তা জনপ্রিয়তা পাওয়ার একটা দীর্ঘদিনের কৌশল। আপনি এটার বিনিময়ে আমরা কি পেলাম? সুতা আমদানি বেড়ে গেছে 140%। আমরা কি পেলাম? আমরা পেলাম যে এই যে ডিজেল বলুন, যা স্বাস্থ্য, আমাদের তো প্রতিবেশী। আমরা কিন্তু তার মানে এই না যে ভারতের সাথে আমাদের নতজানু পররাষ্ট্রনীতি আমরা চাইছি। আমরা ভারতের সাথে যেমন চোখে চোখ রেখে কথা বলবো, পাকিস্তানের সাথে আমরা চোখে চোখ রেখে কথা বলবো। কিন্তু 18 মাসে আমরা কি দেখেছি? আমরা দেখেছি পাকিস্তান প্রীতি। আমরা কেন পাকিস্তানের চাইতে আমাদের গড় আয়ু ডাবল হয়ে গেছে? আমাদের কেন পাকিস্তানের সাথে এই যুদ্ধবদ্ধতা প্রয়োজন? আমরা দিল্লি না ঢাকা শুনি, আমরা দিল্লি না পিন্ডি কেন শুনি না এখন? কাজে এই যে ইনসাফ, এই আজাদি, এইসব শব্দগুলো আমদানি কোথায় হলো? আপনি কি 24-এর গণ অভ্যুত্থানের সময় এই শব্দ শুনেছেন? আপনি কি শুনেছেন ইনসাফ, আজাদি? আপনি কি শুনেছেন এই যে মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাস? এগুলো আমদানি হলো কখন? হলো যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজন হলো এখানে একটা রাজনৈতিক বন্দোবস্তের, যে এখানে আমরাও মামুরা থাকবে, যেখানে মুক্তিযুদ্ধের পক্ষের কোনো শক্তি সক্রিয় থাকবে না। সেটাই আমরা আজকে জাতীয় রাজনীতিতে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আজিজ ভাই যেটা বললেন, আমরা হুমায়রার কাছে আসব। যেহেতু ধরেন আপনাদেরই একটি বড় জোট, আপনাদের যে বড় ভাই এখন আপনাদের জোটের, তারা কিছুদিন আগে ইরান প্রশ্নে এই স্লোগান দিয়েছে, ইরানের আমেরিকার আগ্রাসন হচ্ছে কিন্তু ঢাকায় তারা স্লোগান দিচ্ছে একই মঞ্চে দাঁড়িয়ে, দিল্লি না ঢাকা। এখন কি তাহলে আপনারা সবাই মিলে এই 5000 টন ডিজেল আসতেছে এখন ভারত থেকে, যে জ্বালানি আনার বিরুদ্ধে কি রাস্তায় দাঁড়াবেন? মানে না আনা যাবে না বা এর বিরোধিতা করতে হবে? আচ্ছা, ধরেন আমরা বারবারই এই কথাটা স্পষ্ট করেছি, আবারও বলছি, আমাদের এটা নির্বাচনী জোট ছিল, যার যার রাজনীতি শেষে করবে। এনসিপির রাজনীতিটা করবে, জামাত ইসলামের সাথে নির্বাচনী জোট হয়েছে, সেটা আদর্শিক ছিল না, জামাত ইসলামের রাজনীতিটা করবে। আমরা তাদের রাজনীতিটা করি না। আমরা বারবারই বলে এসেছি এবং নির্বাচনের আগেও বলেছি যে আমাদের পররাষ্ট্রনীতি, ওই যে ভাইয়া যেটা বললেন, নতজানু পররাষ্ট্রনীতি হবে না। আমরা রিসিপ্রোকাল রিলেশনশিপে বিলিভ করি, আমরা রিসিপ্রোকাল রিলেশনশিপ মেনটেন করব। সেটা কিরকম? ওরা যতটুকু আমাদের সাথে সদ্ভাব বজায় রাখবে, আমরাও ঠিক ততটুকুই সদ্ভাব বজায় রাখবো। ওরা আমাদের সাথে দুঃখের যে জায়গাটা, এখানে ভারত বিরোধিতা বলে যেই শব্দটা বারবার করে বলা হয়, এটা খুব ভুল। বিষয়টা ভারত বিরোধিতা না। বিগত 17 বছরে, ধরেন শেখ হাসিনার আমলে 15-16 বছরে ভারত কিন্তু বাংলাদেশের মানুষকে সার্ভ করে নাই, বা বাংলাদেশের মানুষকে বন্ধু বানায় নাই। ভারত বাংলাদেশের মানুষকে শোষণ করেছে, বন্ধু বানিয়েছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে, এবং তাদের মাধ্যমে বাংলাদেশকে তারা একটা অঙ্গরাজ্যের মতো ব্যবহার করেছে। এই যে তাদের এই পররাষ্ট্রনীতি বাংলাদেশের প্রতি, এইটার তো পরিবর্তন হইতে হবে। কিন্তু আপনি মানে ভারতকে নিয়ে যে ঘৃণার চাষ হচ্ছে এই দেশে, ঘৃণার তো চাষ হওয়া লাগবে না। আপনি অটোমেটিক্যালি যখন শোষিত হবেন, যুগের পর যুগ যখন আপনি শোষিত হবেন, তখন মানুষের মনে অটোমেটিক সেই ক্ষোভটা জন্মাবে। এই যে এখন ছাত্রলীগ, আওয়ামী লীগ শুনলে মানুষ ক্ষেপে ওঠে, এই যে উনি বলছেন মব, কিন্তু এটা তো মানুষের
ক্রোধের, আক্রোশের এইটা বহিঃপ্রকাশ, এটা কিভাবে আসলো? কারণ মানুষ নিষ্পেষিত। আর আসলে ভারতের বিশ্বকাপের বিষয়টা মানে দেখেন, হ্যাঁ, এটা আগে ঘৃণার কিন্তু চাষ না? এটা কিন্তু বাংলাদেশ শুরু করে নাই, ভারত আগে মুস্তাফিজকে খেলতে দেয় নাই, তারা তাদের ওখানে যেতে দিল না, খেলতে দিল না। তারই পরিপ্রেক্ষিতে পরবর্তীতে এই সিদ্ধান্ত হয়েছে যে যদি ভারত এই কথাই বলে যে তাদের ওখানে যে বাংলাদেশের একজন ক্রিকেটারের নিরাপত্তা নাই, তাকে খেলতে দেয়া যাবে না, তাহলে তো আমার অন্য অন্য কিন্তু ক্রিকেটারদের আমাদের এখানে তো নিরাপত্তাটা কোথায়? মানুষ পোড়ানো হয়েছে না, হিন্দুদের শুনেন, মানে অ্যাটাক করা হয়েছে না? এইখানে অভ্যুত্থানের পরে প্রত্যেকটা মন্দিরে গিয়ে মুসলমান ভাইয়েরা, এমনকি হুজুররা গিয়ে মন্দির পাহারা দিয়েছে। এই যে উস্কানি দেয়া, সাম্প্রদায়িক উস্কানি দেয়া, অবশ্যই পাহারা দিয়েছে, এটা কিন্তু- ভীষণ ভীষণ বাজে। এবং ইলেকশনের আপনি কি বলতে চান যে যে তাদেরকে মারা হয়নি, এটাকে আপনি বলতে চান? যেই কাজটা যারা করেছে এটা রাজনৈতিকভাবে এই 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 প্লটটা ক্রিয়েট করা, ইট ইজ ভেরি ভেরি ব্যাড। আমার একজন হিন্দু ভাই, তার হাতটা কাটলে যেই রঙের রক্ত বের হবে, আমার হাতটা কাটলেও কিন্তু একই রঙের রক্ত বের হবে। আমাদের ধর্মকে আমরা চুজ করি? আমার জন্মকে, আমার ধর্মকে আমি চুজ করতে পারি? আমার জন্ম তো আমি তো নির্ধারণ করি না। সুতরাং আমার একজন ভাই, সে কোন ধর্মের হবে সেটা তো সে নির্ধারণ করে না, তার প্রতি আমি সহিংস কেন হব? আপনি সেই জিনিসটা মানুষকে বলেন। আমরা কিন্তু কেউই, বাংলাদেশের কোনো মানুষই হিন্দু ধর্ম বা অন্য ধর্মাবলম্বী মানুষ বিদ্বেষী না। আমরা কিন্তু একটা সম্প্রীতির দেশ। এই যে অন্যান্য ধর্মের মানুষের প্রতি নানান রকম সহিংসতা যে এটা দেখানো হয়, এটা কিন্তু এটা রাজনৈতিকভাবে তাদেরকে ব্যবহার করে, এটা রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য ব্যবহার করা হয়। আদারওয়াইজ আপনার পাশের বাসার যে হিন্দু প্রতিবেশী, তাকে জিজ্ঞেস করেন তো, ওই ঈদের খাওয়া আর ওই পূজার নাড়ু আমরা কিন্তু এক্সচেঞ্জ করি। শুধু শুধু এগুলো বলা হয়। কিছু কিছু জিনিস মাহবুব আজিজ ভাই বললেন, আমি একেবারে না বললেই না। আর ওই যে ডিজেলের কথা যেটা বললেন, পররাষ্ট্র নীতিতে যেটা থাকবেই, আমরা এক্সচেঞ্জ প্রোগ্রামে বিলিভ করি। ওনারা আমাদের কাছ থেকে, মানে আমরা ওনাদের কাছ থেকে, আমরা ইন্টারিম গভর্নমেন্ট থাকতে ওনাদেরকে ইলিশ উপহার দিয়েছি না, ওনারা আমাদের থেকে ইলিশ নিয়েছে না। ধরেন এই যে ভারতের আগ্রাসনের কারণে এতদিন আমরা এত নিষ্পেষিত হয়েছি, মানুষের স্বাভাবিক ওদের প্রতি মানুষের যে অনাস্থা, অবিশ্বাস, কেন শেখ হাসিনাকে ওরা আশ্রয় দিয়েছে। এবং যখন আইসিটি ট্রাইব্যুনালে মামলার রায় হলো, শেখ হাসিনার ফাঁসির আদেশ কার্যকর হলো, যে চিকেন নেক দখল করে নেওয়া হবে, এই হবে, এই যে ওগুলো তো প্রধান ধরেন, উপদেষ্টা এরা যে আমাকে যখন ধমক আপনি টমক দিলেন, আমাকে মানে যখন এগুলো কেন প্রধান দিলেন? উপদেষ্টার কথা বাদ দেন, আমার নেতারাও তো বলেছে না, ধরেন এই কথাগুলো কেন আসে? মানে এগুলো ঘৃণা এটা তো না? এটা, হ্যাঁ, এই ঘৃণাটা কোত্থেকে আসছে? আপনি আমার দেশের এতগুলো মানুষকে এইভাবে নির্বিচারে, শাপলা হত্যাকাণ্ড থেকে শুরু করে বিডিআর হত্যাকাণ্ড, এই জুলাই অভ্যুত্থানে যারা নিহত হয়েছে, যারা আহত হয়েছে, সেদিন আমাদের অফিসে এক ভাই এসেছিলেন, ওনার এক চোখে একেবারেই দেখেন না, অনেকেই এসেছিলেন শহীদ আহত পরিবারের, ওরা ইফতারের দাওয়াত দিতে, উনি এক চোখে দেখেনই না, ওনার আরেক চোখে 20% দেখে। উনি কাঁদছিলেন, উনি বলছিলেন যে আমার একটা চোখে বুলেট বিদ্ধ, আমার বিদেশ লাগবে না, আমার এই দেশেই দয়া করে চিকিৎসার ব্যবস্থা করেন। তাহলে এই মানুষগুলোর হাহাকার যার কানে পৌঁছায়, তার অন্তরে ব্যথা হয় না? তাহলে এই মানুষগুলোকে যারা নিষ্পেষণ করেছে, তাদের সাথে তো ধরেন শেখ হাসিনাকে যারা আশ্রয় দিয়েছে এবং আওয়ামী লীগের যারা অন্যায়কারী, তাদেরকে যারা আশ্রয় দিয়েছে, তাদের সাথে তো আমাদের একটা এক্সট্রাডিশন ট্রিটি আছে না? তারা সেই চুক্তি ভঙ্গ করে কেন তাদেরকে আশ্রয় দিচ্ছে? তারা কি বাংলাদেশের বন্ধু হতে চায়, নাকি শুধু আওয়ামী লীগের বন্ধু হতে চায়? গতকালকে আমি নিজে একটা অভিজ্ঞতা বলি, গতকালকে বইমেলাতে আমার এক শিক্ষার্থীর সাথে দেখা হলো, যেই ছেলেটি, তার একটা চোখ এখন দেখে না, এবং সেটা গুলি লাগার কারণে। তো মানে সে একই সাথে ট্রমাতেও আছে, কিন্তু সে কিন্তু সরকারি কোনো চিকিৎসাই নেয়নি, যেন তার ফ্যামিলির যত সক্ষমতা আছে তারাই করেছে। আচ্ছা মাহবুব ভাই, এই যে একটা জিনিস আমি অ্যাড করি, ভাইয়া বলছিলেন যে অনেকের নামে অনেক অভিযোগ। দুইটা জিনিস আমাকে একদম না বললেই না, দুঃখিত। একটা হচ্ছে ছাত্র উপদেষ্টা বা আমাদের এই অভ্যুত্থানে যারা নেতৃত্বে উঠে এসেছে, তাদের ব্যাপারে আর্থিক অনিয়মের অভিযোগ থাকলে আমি বারবার বলেছি আপনারা তদন্ত করেন, প্রমাণ পেলে তো, ধরেন আমার ট্যাক্স ফাইলে, ফার্স্ট ট্যাক্স ফাইলে কিন্তু আমি যেহেতু পৈতৃক না, মানে ধরেন আমি পারিবারিকভাবে আমি যে সম্পত্তিটুকু আমি পেয়েছি, সেটা তো অভ্যুত্থানের পরে এসে আমি ফাইল করি নাই ট্যাক্স ফাইল, তার আগে করেছে। আমার ট্যাক্স ফাইলে কোনো প্রশ্ন ওঠে না, ইন জেনারেল আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা, আপনি অন্যায় করেছে কিনা, কার কার নামে মামলা হচ্ছে, এটা নিয়েও কিন্তু আমরা কথা বলেছি যে ঢালাওভাবে যে অন্যায়ের সাথে সম্পৃক্ত না, আপনি তাকে মামলায় অভিযুক্ত করেন না। এভাবে করে ন্যায় বিচার নিশ্চিত হয় না, সুশাসন বিঘ্নিত হয়। কারণ আপনি যখন বিচারিক প্রক্রিয়ায় ঢালাওভাবে অনেক মানুষকে অপ্রয়োজনীয়ভাবে অ্যাড করবেন, তখন তাকে বিচারিক কার্যক্রমে অনেক ব্যাহত হয়। আপনি তখন এতগুলো মানুষকে ট্রাই করতে গেলে
কে আসলে অভিযুক্ত কে অভিযুক্ত না এটা ডিফারেন্সিয়েট করতে গেলে প্রপার বিচারটা নিশ্চিত হয় না। সুতরাং উনি যেটা ভাবছেন যে একেবারে আওয়ামী মুক্ত বাংলাদেশ, আমরা কখনোই এটা বলি নাই। আওয়ামী মুক্ত বাংলাদেশ এরকম আমরা বলি নাই। আমরা বলেছি আমরা সবাই মিলে বাংলাদেশপন্থী রাজনীতিটা করতে চাই, যারা বাংলাদেশপন্থী তারাই বাংলাদেশের রাজনীতিটা করবে, এবং সেটা বৈষম্য বিরোধী হবে, সবার জন্যই জি। একটা সমান প্ল্যাটফর্ম হবে, এটাই আপনি মনে করেন। আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পরে আমরা আবার ফিরে আসবো চলমানে, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম আবার কাছের বন্ধু দূরের বন্ধুকে নিয়ে, এবং বাংলাদেশ পন্থা এবং বৈষম্যহীন সমাজ গঠনের যে লড়াইটা শুরু হয়েছিল সেই লড়াইটা কত দূর এগিয়েছে তা আমরা বুঝতে চাই। মাহবুব আজিজ ভাই এই ব্যাপারে বাংলাদেশ পন্থা নিয়ে বলবেন, কিন্তু সাথে ওনার বলার আগে আমি আরেকটা জিনিস যুক্ত করে রাখতে চাই, যেটাতে আমরা অ্যাডভোকেট হুমায়রা নূরের কাছে আসবো একই বিষয় নিয়ে। তা হলো ইমির কি হবে, যে ছিল কাছের বন্ধু বৈষম্য বিরোধী আন্দোলনের, সে কি দূরের বন্ধু বা শত্রু হয়ে গেল সবার? এই বিষয়টিও যুক্ত করবেন আজিজ ভাই আপনার ওই আলোচনার সাথে। জি ধন্যবাদ। যেমনটি শুনছিলাম যে বেশ কয়েকটি প্রসঙ্গে উনি কথা বলেছেন, মন্দির পাহারাটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যে আমরা পাহারা দিয়ে থাকি। আচ্ছা, কে পাহারা দেয়, কাকে পাহারা দেয়? আপনি যদি আমাকে পাহারা দেন তার মানে আমি দরিদ্র অথবা দুর্বল। রাষ্ট্র কাকে দুর্বল বানাচ্ছে? এখানে তো সকলের সমান অধিকার, রাষ্ট্রের তো পাহারা দেওয়ার কথা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে কি কারণে রাষ্ট্র এইখানে দূরে থাকে? কারণ রাষ্ট্র চায় না যে এইখানে সম অধিকার নিশ্চিত হোক। আপনাকে কেন পাহারা দিতে হবে আরেকজনের সংখ্যাগরিষ্ঠ কেন? অবশ্যই সংখ্যাগরিষ্ঠকে, না না, অভ্যুত্থানের পরে শুধু না, সব সময়, এটা সকল সময়ে দেখা যায় যে আমরা পাহারা দিব, আমরা এটা করব, আপনাদের দায়িত্ব আমরা নিলাম। কেন আপনি আমার দায়িত্ব নেবেন? আমি তো সমমর্যাদায় থাকি। আপনাকে বুঝতে হবে, আপনি কি যেন একটি শব্দ বলেন, আপনারা সম্প্রীতির বাণী আপনাদের কাছ থেকে শুনতে চাই না, আমরা চাই অধিকার। সম অধিকার আপনাকে রাষ্ট্র নিশ্চিত করতে হবে। এই জায়গাটাতে যে ঘাটতি আপনি দেখুন, যেই দেশে 90 থেকে 92% মুসলিম, সেই দেশের মুসলিমদের জন্য আবার আইন কানুন কেন লাগবে? তাদের তো আটকে রাখবার জন্য আইন কানুন দরকার। আপনি সেখানে ইসলামিক শাসন বিধি ব্যবস্থা করতে চান, শরিয়া আইন জারি করতে চান। কারণটা কি? কারণ এই যে বৈশ্বিক রাজনীতি আপনি দেখুন, একের পর এক দেশে যা ঘটে গেছে, তারই ধারাবাহিকতা এখানে ইসলামিক আন্দোলন করবার একটা চেষ্টা হয়েছে, এবং তারা অনেক সুশৃঙ্খল আন্দোলন করে ইত্যাদি নানান রকম নৈতিক আদর্শের কথা বলে, কিন্তু গোড়ায় একটি গলদ রেখে যায় যে সকলের সম অধিকার, সমমর্যাদা, গণতান্ত্রিক যেই সমস্ত প্রগতিশীলতা, সব কিছু থেকে দূরে এই রাজনীতির একটা অবস্থান থাকে। এখন এটা হতেই পারে, কিন্তু যদি মানুষ চায় অবশ্যই সেখানে সাম্প্রদায়িক রাজনীতি হতে পারে, কিন্তু আইনের শাসন কেউ হাতে তুলে নেবে এটা তো হতে পারে না। সেই জায়গাগুলো কিন্তু আমরা মব সন্ত্রাসের সময় দেখেছি, আমাদের পুরো আইনের শাসনটা ভেঙে গিয়েছিল, যত্রতত্র আইন নিজের হাতে তুলে নেবার একটা চেষ্টা আমরা দেখেছি। এবং বিএনপি যখন 2/3 ভোট পেয়ে এলো, তখন এই পেছনে আমরা যদি একটু ফিরে তাকাই, বিএনপি কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে, ইতিহাস ঐতিহ্যের পক্ষে তাদের অবস্থান পরিষ্কার করেছে নির্বাচনের আগে, এবং জনগণ 2 হাত ভরে বিএনপিকে ভোটটাও দিয়েছে। তারা 2/3 আসনে ভোটে জেতবার পর স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম যে কথাটা বলেছেন, মব সন্ত্রাসের দিন শেষ। আমরা আশ্বস্ত হয়েছি এবং আমরা দেখেছি অনেকাংশে কমে এসেছে। তারপরেও এই গত 18 মাসে আমরা দেখলাম সার্জিজ একটা ভিডিও, বলছেন আমরা তো যা খুশি তাই করতাম, সচিবালয়ে গিয়ে বকা দিতাম। এই বিষয়গুলো কিন্তু আপনাকে একদম উড়িয়ে দেওয়া যাবে না। যাকে আপনি এমপি পদের জন্য প্রচুর ভোট দিচ্ছেন, তারা বলছে আমরা কিন্তু যা খুশি তা করতে পারি। তার মানে মাহবুব ভাই আপনি বলতে চাচ্ছেন যে, আমি এটা আপনার কাছে জিজ্ঞাস্য, তাহলে 71 কি জুলাই 24-এর কাছের বন্ধু না দূরের বন্ধু? না, এটা আসলে এইভাবে তো আর বলা যাবে না। নিশ্চয়ই আমরা যারা তরুণরা এখানে অংশ নিয়েছেন, বিভিন্ন শ্রেণী পেশা, শুধু তো আর এনসিপি এখানে অংশ নেয়নি। গণ অভ্যুত্থান তো কেউ মনে করেন তারাই শুধু করেছে, জুলাই তাদের, এটা ঠিক নয়। জুলাই হচ্ছে দেশের অধিকাংশ মানুষের, নাহলে লক্ষ লক্ষ মানুষের মিছিল কি করে হয়, কি করে স্বৈরশাসককে হেলিকপ্টারে উঠতে হয়? সেখানে সকল শ্রেণী পেশার মানুষের রাজনৈতিক মত দলের অংশগ্রহণ ছিল। মুশকিলটা হচ্ছে যে কেউ সেভাবে গিয়ে দাবি করেনি। কোনো রাজনৈতিক দল, বিশেষ করে সাম্প্রদায়িক দলগুলো সেটা দাবি করেছে এবং তারা বলছে যে আমরা ইনসাফ, আজাদি ইত্যাদি করেছি। আপনি দেখুন, এই যে ইমির কথা আপনি বললেন,
এইটা কি একটা মব নয়? যে আপনি 7ই মার্চের একটি বক্তব্য ভাষণ আপনি প্রচার করবেন, সেখানে আপনাকে ধরে নেওয়া হলো। এই জায়গাগুলো এখন 7ই মার্চ বলা হবে যে ফ্যাসিস্টের। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এটা মানে সন্ত্রাসী কর্মকাণ্ড, কিন্তু ইমি মার খেয়েছে কিন্তু তাকেই ধরেছে, যারা মেরেছে তারা না। আরেকটা ব্যাপার হচ্ছে কি, এই যে রাজনৈতিক বিতর্কগুলো তারা উস্কে দিল। আপনি দেখুন 7ই মার্চ, বঙ্গবন্ধুর ভূমিকা, 32 নাম্বার, মুক্তিযুদ্ধ, এগুলো কেন বিতর্কিত হবে? এটার সাথে 24-এর কোথায় সংঘর্ষ? এই প্রশ্নগুলো কেন আসবে সামনে? কারণ আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করতে হবে, রাজনীতিতে সরিয়ে দিতে হবে, সেইখানে একটা বিশেষ দলকে বড় করতে হবে। এই চেষ্টা সরকারিভাবে করা হয়েছে। আপনি সরকারিভাবে যে বিভিন্ন ধরনের রাজনৈতিক বয়ান দেওয়া হলো, সংস্কৃতি উপদেষ্টার কাজ কি রাজনৈতিক বয়ান দেওয়া? তিনি তো অস্ট্রেলিয়ায় বসে বসে কয়েকটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তিনি কি করে সংস্কৃতি উপদেষ্টা হন? এবং হওয়ার পরে আমরা কি দেখলাম? তিনি সিনেমা বানালেন কোটি কোটি টাকা দিয়ে। এই সিনেমা বানানোর এই জুলাইয়ের এই কাজ তাকেই করতে হবে? এই জুলাইয়ের কাজ কি 18 মাস পরে বন্ধ হয়ে যাবে জুলাই? আপনি গণভবনকে একটি জাদুঘরে পরিণত করা হয়েছে, সেখানে 100 কোটি টাকার একটি প্রজেক্ট নেওয়া হয়েছে, ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে 100 লোককে চাকরি দেওয়া হয়েছে, সব তার ভাই ব্রাদার। 37 বছর বয়সে সরকারি চাকরি পাচ্ছে এরা, নাকি সকলেই জুলাই যোদ্ধা। তো জুলাই যোদ্ধার দায়িত্বটা কি শুধুমাত্র এই সংস্কৃতি উপদেষ্টা বা এই কয়েকজনের উপদেষ্টা? আর যারা সরকারে এলো, বিএনপি কি জুলাই ওন করে না? তারা কি তাদেরকে দেখভাল করবে না? কাজেই এই যে চোখ হারা মানুষ, এই মস্তিষ্কে জখম নেওয়া মানুষ, এর দায় কি শুধুমাত্র এই কয়েকজন উপদেষ্টার বা কয়েকটি রাজনৈতিক দলের? এই দায় দেশের। যেমন এই উত্তরাধিকার বহন করবে এই দেশ, যেমন উত্তরাধিকার বহন করছে 71-এর। আপনি জুলাইকে নিয়ে 21টি চলচ্চিত্র বানিয়েছেন, মুক্তিযুদ্ধের চলচ্চিত্র কটি বানানো হয়েছে গত 54 বছরে? এই প্রশ্ন করেছেন একবার? আপনার যেমন খারাপ লাগে 1500, আমার যেমন খারাপ লাগে 1500-এর জন্য টাটকা স্মৃতি। আমার বড় ভাই, বাবা, দাদা যারা নিহত হয়েছিলেন, যাদের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এই 71-এর থাবা বসে আছে, সেটা কি আমাদের খারাপ লাগে না? কাজেই এই রক্তাক্ত স্মৃতি একটার সাথে আরেকটা মিলালে হবে না। কোনোটার সাথে কোনোটা সাংঘর্ষিক নয়, কিন্তু সরকার এটা বানিয়েছে। তাদের বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র থেকে মুক্তিযুদ্ধ হয়ে যায় প্রতিরোধ যুদ্ধ, পাকিস্তানি হানাদার বাহিনী হয়ে যায় শুধু হানাদার বাহিনী। এগুলো আমরা দেখিনি 80 দশকে। কাজেই এই ইতিহাসের উল্টো যাত্রা কেন? 7ই মার্চের বক্তব্য কি করে ফ্যাসিবাদের বক্তব্য হয়? এটা কোনোভাবেই আমাদের যুক্তিতে মাহবুব ভাই, আপনার বক্তব্য খুবই পরিষ্কার। কাছের বন্ধু দূরের বন্ধুর ক্ষেত্রে 71 এবং ইমি প্রশ্নেও, এবং বাংলাদেশ প্রশ্নেও, বাংলাদেশ পন্থা প্রশ্নেও আমি একটু যাব ছোট করে, এবং তারপরে একটা বিরতি নিয়ে আবার ফিরবো। কিন্তু তার আগে আপনার কাছে একটু ছোট্ট প্রশ্ন রাখি, অ্যাডভোকেট হুমায়রা নূর। সেটা হচ্ছে যে আপনার দলেরই একজন বলেছে 7ই মার্চের ভাষণ হচ্ছে বঙ্গবন্ধু একটি বিক্ষোভের ভাষণ, কিন্তু আমরা জানি যে ইউনেস্কোর মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড প্রকল্পের অধীনে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে একে ঘোষণা করা হয়েছে 2017-তেই। এটা, এবং যেটা ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করা হয় সেটা ওয়ার্ল্ড পেট্রিমনি, সেটা শুধু বাংলাদেশে একা মালিকানা না, সারা পৃথিবীর মানুষের মালিকানা তৈরি হয়। এইরকম একটি ভাষণ ইমি চালালেন, এবং একটি বৈষম্য বিরুদ্ধের সবচেয়ে কাছের বন্ধু ছিলেন, সে হঠাৎ করে শত্রু কি করে হলেন, বা দূরের বন্ধু কি করে হয়ে গেলেন? আচ্ছা, ওকে শত্রু কে বলছে? আমি বা আমরা তো ওকে শত্রু বলছি না। ও যখন ধর্ষণ বিরোধী আন্দোলন করলো, যে কয়েকদিন অবস্থান কর্মসূচি করলো শাহবাগে, তখন তো ওর সাথে আমি নিজে গিয়ে বসেছি। এবং ওর এই ছাত্রশক্তি তো ধরেন আমাদের দলের ছাত্রশক্তির সবাই মিলে গিয়েই কিন্তু ইমির সেই আন্দোলনে সম্মতি জানিয়েছে। ঘটনাটা হচ্ছে, আপনাকে বুঝতে হবে যে ইমির কোন কোন কাজের কারণে ইমিকে আজকে এই সিচুয়েশনটা ফেস করতে হচ্ছে। ইমি জুলাই অভ্যুত্থানের সময় শি ওয়াজ পার্ট অফ ইট। ওর যত যুক্তিযুক্ত আন্দোলন আছে, সেই আন্দোলনে কিন্তু আমরা সংহতি জানানো না, শুধু আমরা ওর পাশে না। 7ই মার্চের যে বিষয়টা আপনি নুসরাত তাবাসসুমকে নিয়ে বলছিলেন, যে ও যেটা বলেছে যে এটা বিক্ষোভের ডাক ছিল শেখ মুজিবুর রহমানের, আমরা একটু আগে উনি বলছিলেন যে শেখ মুজিবুর রহমানকে নিয়ে আমরা বিতর্ক করি। বিতর্ক না, আপনি আমাদের অবস্থানটা স্পষ্টভাবে বলতে চাই। আমরা 71কে ধারণ করি, অন্তরে ধারণ করি। 71 হয়েছিল বলেই আজকে বাংলাদেশ হয়েছে। এই বাংলাদেশ হওয়ার ইতিহাসের পেছনে শুধু একজন শেখ মুজিবুর রহমান ছিলেন না, কিন্তু ছিলেন মাওলানা ভাসানী, ছিলেন ফজলুল হক সাহেব, আরো অনেক নেতারা ছিলেন
তাদের ইতিহাসটা আমরা কোনোদিন পড়তে চাইনি। আমরা জোর করে বারবার শুধু শেখ মুজিবুর মাওলানা রহমানের ভাসানী তো ইতিহাস। আপনার 10ই মার্চে যে বক্তৃতাটা করেছিলেন সেটা তো 7ই মার্চকে মানে ফলো আপ হিসেবে করেছিলেন, তিনি সমর্থন করেছিলেন Exactly, শেখ কিন্তু মুজিবকে। সবটুকুই তো পার্ট অফ দ্য হিস্ট্রি না? আপনি দেখেন যখন আওয়ামী লীগ সরকার আসতো তখন জিয়াউর রহমানের যে ভূমিকা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকাকে নাকচ করে দেয়া হতো। আবার যখন বিএনপি সরকার আসতো তখন ওই ডিবেটটা যে স্বাধীনতার ঘোষককে, ওই ডিবেটটাতে আবার ফেরত আসা হতো। এইটা আমরা দেখতে চাই না। আমরা চাই আমাদের প্রজন্ম বাংলাদেশের জন্মের প্রত্যেকটা ইতিহাসের সাথে সম্পৃক্ত প্রত্যেকটা মানুষের অবদানটুকু জানুক, শিখুক, পড়ুক। মাহবুব আজিজ ভাই কিন্তু আপনি বলেছেন জনাব শেখ মুজিবুর রহমানের বিষয়ে কিন্তু আপনারা পাল্টে দিয়েছেন না, এটা অন্তর্বর্তীকালীন সরকার কি করেছে সেটা ইতিহাস কোনো আমার স্পষ্ট বক্তব্য। এই যে যখন নেতারা তো উপদেষ্টা ছিলেন, এই আমি বলছি, ধরেন ইতিহাস নিয়ে সঠিক ইতিহাস তুলে ধরবো যখন জামাত ইসলাম বলে, তখন কিন্তু এই অন এয়ারেই আমি বলেছি যে উনাদের কোনো রাজনৈতিক দলের ইতিহাস আমরা শুনতে চাই না। আমরা শুনতে চাই যে সত্য কোনটা ইতিহাস একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলের যে পার্সপেক্টিভে ইতিহাস, সেটা আমার শোনার দরকার নেই। আমি সঠিক ইতিহাসটা জানতে চাই এবং সবার অবদানটা জানতে চাই। আমার যেটা দুঃখের জায়গাটা সেটা হচ্ছে যে যখন ক্ষমতায় আসে সে তার নেতাকে গ্লোরিফাই করে, কিন্তু আলটিমেটলি বাংলাদেশটা তো সবার। এখন জনাব শেখ মুজিবুর রহমানের কথা যদি আপনি জিজ্ঞেস করেন, ওনাকে তো আমরা ৭১-এ ওনার ভূমিকার জন্য উনি ৭ই মার্চের ভাষণ আমরা ছোটবেলা থেকে শুনতে বড় হয়েছি না? কিন্তু উনি ৭১-এ উনি কিন্তু মুক্তিযুদ্ধ করেননি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছে। ৭ জন বীর শ্রেষ্ঠ সবার নাম আমি এখানে বসে মুখস্থ বলতে পারবো না, আমি লজ্জার সাথে কথাটা স্বীকার করে নিচ্ছি। খুব মুশকিলের ব্যাপার। আমরা একটা ছোট বিরতি নিব। উনি ধরেন উনার স্বাধীনতার পরবর্তীতে বাংলাদেশ গঠনের ক্ষেত্রে উনার যে বাকশালী ভূমিকা, সেইটাও তো পার্ট অফ দ্য হিস্ট্রি না? আমরা সেই জায়গাটা থেকে আমরা বলি যে এই যে মুজিবকে উনি বলেন কাল্ট হিসেবে আমরা বলতে চাই, আমরা মুজিবকে কাল্ট হিসেবে বলতে চাই না। আমরা বলতে চাই যে উনাকে এককভাবে গ্লোরিফাই করাটা আমরা চাই না। আমরা চাই সবার অবদানকে অ্যাকনলেজ করা হোক, এবং ইমিকে আমরা শত্রু ভাবি না। ইমি আমাদের বোন। ইমি যেটা করে কোনোভাবেই না, এবং ইমিকে গ্রেফতার যেটা করা হয়েছে, ওর যতটুকু অপরাধ সেটা ওকে বুঝিয়ে ওকে মুসলেকা দিয়ে ছাড়িয়ে নেওয়া উচিত ছিল, এভাবে ওকে গ্রেফতার করে রাখার কিছু না। কিন্তু ও যেটা করছে, ওর যেটা বেসিক সমস্যা, আমি বোন হিসেবে বলছি, আমাকে রাজনীতিবিদ হিসেবে জিজ্ঞেস করেন না, আমি ওই ব্যাখ্যা আমি দিতে চাই না। আপনি যদি আমাকে একটা বোন হিসেবে জিজ্ঞেস করেন, ও তো আমার সাথে জাতীয় নাগরিক কমিটিতে ছিল, ওর সাথে আমি পাশে বসে, আমি ওই আসিয়া হত্যার সময় আমি ওর সাথে পাশে বসে আমি রাত বিরাতে ওর সাথে বসেছিলাম ওই আন্দোলনে। ওর যেটা সমস্যা হয়ে গেছে, ও অ্যাটেনশন সিকিং রাজনীতি করে। ওর অবস্থানগুলো মোর লেজিটিমেট মোরাল গ্রাউন্ডের রাজনীতির চেয়ে ও বেশি আর রাজনীতিটা করে হচ্ছে কোন জায়গায় কোন কথাটা বললে এবং কোন কাজটা করলে আমি মিডিয়া অ্যাটেনশন পাবো, বিতর্কিত হব, ও ঠিক সেই কাজটা করে। ওর যদি উদ্দেশ্য সৎ হতো ৭ই মার্চের ভাষণের জন্য, ওখানে বসে মারামারি গালাগালি করে, অকথ্য গালাগালি করে মারামারি লেগে যেত না। বেশি দূরে চলে গেছি আপনার কথাটুকু বলার জন্যই। আপনি একটা ভালো কথা বলেছেন যে আমাদের সঠিক ইতিহাস জানতে হবে, এবং একই সাথে প্রশ্ন তুলেছেন কোনটাকে আমরা মুক্তিযুদ্ধ বলবো, যুদ্ধ কি যোদ্ধা অন ফিল করবেন নাকি অন্য জায়গায় বসে করা যাবে, এরকম অনেকগুলো প্রশ্ন উত্থাপিত হয়েছে আপনার কথায়। আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরে আসছি আবার, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম আবার আমাদের চলমানে। আমরা যে আলোচনায় ছিলাম সঠিক ইতিহাস, যেটা খুবই গুরুত্বপূর্ণ, পাশাপাশি কাকে আমরা যুদ্ধ বলবো, মুক্তিযুদ্ধ কি, এগুলো নিয়ে অনেকগুলো প্রশ্ন এসছে, এবং মাহবুব আজিজ ভাই এগুলো নিয়ে অনেক কিছু বলার আছে। জি, আসলে বিষয়গুলো তো আসলে অনেক দীর্ঘ ব্যাপার। নিশ্চয়ই একটু সংক্ষেপে যেটা বলতে চাই, দেখুন যে আজ রাতে যদি আমার খাবার না থাকে বাড়িতে, আমি প্রথম কি কথাটা বলবো? আমার খাবারটা না ইত্যাদি, এটা নিয়েই তো আমাদের আলোচনা হবে। নাকি ৩ মাস আগে বা ৬ মাস আগে যে একদিন খেয়েছিলাম সে বা খেতে পারিনি, এটা নিয়ে আমি আমার স্ত্রীর সঙ্গে ঝগড়া শুরু করব। আমাদের গণতন্ত্রহীনতা থেকে শুরু হলো ২৪-এর গণ অভ্যুত্থান, তারপরে আমরা একটা নির্বাচনের দিকে যাব, এই তো ছিল আমাদের ১৮ মাসের যে প্রধান কর্তব্য। সেটা বাদ দিয়ে আমরা কি করলাম? আমরা কোথায় গণতন্ত্রের যে সমস্যা, সহিষ্ণুতার যে অভাব, ওই জায়গাগুলোতে নিয়ে কিন্তু আলাপ আলোচনা না করে আইন নিজের হাতে তুলে নিয়ে যাবতীয় মব সন্ত্রাস তৈরি করে আমরা ইতিহাস ধরে টানাটানি শুরু করলাম। ১৫ই আগস্টের গুলির কথা কিন্তু আমরা ভুলে গেলাম।
শহীদ যে ছোট্ট শিশুটি রাসেল, তার গুলির যে দাগটি দেয়ালে ছিল ওটা আমাদের বুলডোজার দিয়ে ভাঙতে হলো, কারণ ওই চিহ্ন রাখা যাবে না। যে ওই যে তর্জনীটি, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, রক্ত যত দিয়েছি রক্ত আরও দেব, এই বাক্যগুলোকে আসলে উঠিয়ে দিতে হবে। এবং এই জন্য এটাকে আমাদের 3 বার ভাঙতে হলো, কারণ এই বাক্যগুলো, এই ব্যক্তিত্ব এবং তার যে এই যে 22 জন মারা গেল, এই যে রাসেল, এই সবগুলো আমাদের ইতিহাসের অংশ, কোনো পরিবার বা কোনো দলের সম্পত্তি নয়। মুক্তিযুদ্ধ আমাদের দেশের অংশ, আমাদের দেশের জন্মসূত। তারা বলছেন 71কে ধারণ করি। 71 মানে কি? 71কে ধারণ করি মুখে বললে হবে? 71 মানে ধর্মনিরপেক্ষতা, এখানে সকলের সমান অংশীদারিত্ব, এবং সেখান থেকেই বাংলাদেশের 4টি স্তম্ভ তৈরি হয়, যা রক্তের বিনিময়ে পাওয়া। তা ধারণ করি বলে বাংলাদেশপন্থী রাজনীতি। বাংলাদেশ মানে কি? বাংলাদেশ মানে পাকিস্তানের দিকে না যাওয়া, ভারতের দিকে না যাওয়া। ভারত মানে হিন্দুত্ববাদী রাষ্ট্র, পাকিস্তান মানে মুসলিম রাষ্ট্র, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। আপনি বাংলাদেশপন্থী রাজনীতি বলবেন আর আপনি করবেন সাম্প্রদায়িক রাজনীতি, আপনি এটা কোন বাংলাদেশের কথা বলেন? আপনি রক্তের যে হোলি খেলার কথা আপনারা তার বিরোধিতা করেন, আপনারা 15ই আগস্ট নিয়ে তো একটি কথাও বলেন না। বাংলাদেশের যে জনক, তাকে কেন মেরে ফেলতে হলো, কারা মারল, সেইটার দাবি আপনারা করেছেন কখনো? জিয়াউর রহমানকে কারা মারল, সেই উদ্ঘাটনের দাবি আপনারা করেছেন কখনো? আপনারা ইতিহাস নিয়ে টানাটানি করেন, কে কোথায় বসে মুক্তিযুদ্ধ করেছে আপনি বলেন। আপনারা কি জানেন না যে 15 খণ্ড মুক্তিযুদ্ধের দলিল কার আমলে প্রকাশিত হয়েছে? এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে এই দলিলপত্র লেখা হয়েছে, এবং সেই দলিলপত্রে সকলের কথা উল্লেখ আছে। মাওলানা ভাসানী কে, কার কি ভূমিকা, সব কিছু এইখানে এই আকর গ্রন্থে লেখা আছে। নতুন করে বিতর্ক তৈরির কিছুই নাই। তাজউদ্দিন কি করেছেন, কি করে মুজিবনগরে তৈরি হয়েছে, এটা জিয়াউর রহমানের শাসনামলে সব লেখা হয়েছে। ইতিহাস বারবার লেখা যায় না। কাজেই আপনাদের কাজগুলো আপনারা করে আপনাদের ভূমিকাটা রাখুন। একমাত্র গণ অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থান নেতৃবৃন্দ সরকারের অংশীদার হয়ে বসেছেন, এবং ক্ষমতার বলয়ে থেকে, ক্ষমতার আপেল খেতে খেতে তাদের অবস্থা এমন হয়েছে যে সেইখান থেকে তারা আর বেরোতে পারেন না। সেই ক্ষমতার আবর্তেই তাদের থাকতে হয়। এটা আমাদের কোনো গণ অভ্যুত্থানের ভূমিকার সঙ্গে, আমাদের অভিজ্ঞতার সঙ্গে যায় না। এবং এইটা ডক্টর ইউনূসকেই আমি দোষ দেব। তিনি 84 বছর বয়সে, তার আর কি পাওয়ার ছিল? তিনি এই ছেলেগুলোর, এই 25 থেকে 30-32 বছরের যাদের বয়স, তারা আসলে জীবনের কতখানি অভিজ্ঞতায় অভিজ্ঞ, তারা জীবনের স্ট্রাগলটা কতখানি জানে। তাদেরকে উনি বললেন যে এরাই মন্ত্রী হবে, এরাই দেশ চালাবে, এরাই সব কিছু করবে। দেশ চালানোর জন্য তো ভাই কিছু অভিজ্ঞতার প্রয়োজন হয়। আপনি তাদেরকে সেইটুকু জায়গা দিতেন। আপনি যখন তাদের হাতে এইভাবে দিয়ে দেবেন, তখন তো তারা সব পেয়েছি দেশের রাজা হয়ে গেল, এবং সব পেয়েছি দেশের রাজা হয়ে যা হয় আমরা তো তা দেখলাম। সেই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ইতিহাস থেকে অহেতুক টানা হেঁচড়ার কোনো প্রয়োজন নাই। ইতিহাসকে নিয়ে টানা হেঁচড়ার কি হয় আমরা তা দেখেছি, মানুষ সেই ভোটে তা জানিয়ে দিয়েছে। এখনো আমাদের প্রশ্ন হচ্ছে, আমাদের পয়েন্টটা হচ্ছে বিএনপি কিন্তু ভোটের প্রয়োজনে যদি মুক্তিযুদ্ধকে ব্যবহার, আমি শেষ করি, বিএনপি যদি মুক্তিযুদ্ধকে ভোটের প্রয়োজনে ব্যবহার করে থাকে তাহলে বিএনপির ক্ষতি হবে। তাদেরকে এই শুধুমাত্র ভোটের সময় নয়, এই আগামী যে 5 বছর তারা দায়িত্বে থাকবে, এই প্রথম সংবিধান সংসদ অধিবেশনে অহেতুক বিতর্ক থেকে যা থেকে বের করে আনতে হবে। আমরা দেখতে চাই আইন প্রণেতারা আইন প্রণয়ন করবেন। আমরা দেখতে চাই অহেতুক বিতর্ক না করে, যেটা ইতিমধ্যে শ্রদ্ধার আসনে অভিষিক্ত, সেইখানে কামড়াকামড়ি না করে আপনারা আপনাদের কাজ করুন, সততা এবং নিষ্ঠার সাথে রাজনীতিতে অংশগ্রহণ। আমরা একটু হুমায়রা নূরের কাছে আসবো। আমরা যেই প্রসঙ্গে আসতে চাই হুমায়রা নূর, যে আমাদের যে এই যে নব নির্বাচিত প্রধানমন্ত্রী এবং বিএনপি জাতীয় দল, তারা একটা মানে একটা দিয়েছিল ইস্তেহারে, তাদের একটা প্রস্তাবনা ছিল যে তারা ফ্যামিলি কার্ড দিবে, এবং আজকে সেটা তারা মানে 1 মাসেরও কম সময়ের মধ্যে আজকে তারা সেটা উদ্বোধন করেছে এবং 37,000 এটা বিতরণ করেছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আর আরেকটা জিনিস হচ্ছে পাশাপাশি যে আমাদের এই যে নতুন প্রধানমন্ত্রী, তিনি সবচেয়ে কম সংখ্যক নিরাপত্তা নিচ্ছেন, এটা কতটা মানে এটা কি পপুলিস্ট হয়ে বা এটা কি ডেঞ্জারাস হচ্ছে, বিপজ্জনক, না এটা ঠিকঠাক আছে বলে আপনার কাছে মনে হয়? আচ্ছা, প্রথমে আমি মাহবুব ভাইয়ের কথার প্রেক্ষিতে একেবারে 2 শব্দে আমি শেষ করে দিতে চাই। আমার দুঃখের জায়গাটা হচ্ছে যে আমরা যেমন মুক্তিযুদ্ধকে ধারণ করি, 71কে ধারণ করি, এবং বাংলাদেশের জন্মলগ্ন থেকে শুরু করে ইতিহাসের প্রত্যেকটা অংশকে ধারণ করি, প্রত্যেকটা ব্যক্তি যারা ইতিহাসের
বাংলাদেশকে গড়ার ক্ষেত্রে যার যা অবদান, প্রত্যেককে তার জায়গায় সেইটুকু অবদানের জন্য সম্মান দেই। আবার আমাদের অভিযোগও আছে, যেই জায়গায় তারা বাংলাদেশকে ধারণ করতে পারেনি সেই জায়গাটায় অভিযোগ আছে, সেই জায়গা থেকে ওনারা আমাদেরকে মূল্যায়ন করেন না। ওনারা বারবার করে মুক্তিযুদ্ধের কথা বলেন, কিন্তু একইভাবে সেই আবেগ নিয়ে সেই অনুভূতির জায়গা থেকে ওনারা কিন্তু জুলাইয়ে অভ্যুত্থান, যেটা একেবারে দগদগে অনুভূতি এখন পর্যন্ত মানুষের চোখের সামনে, সেটা নিয়ে তারা কথা বলেন না। কিন্তু আবার তারা আপনি মিস করেছেন, একটু আগে উনি বলেছেন কিন্তু আবার উনি সেইভাবে প্রোগ্রামটা ভিডিও করে দেখলে আপনি বুঝবেন। ওনারা জুলাইকে সেভাবে আমরা ধারণ তো করেন অংশ না। নিয়েছি, আমরা কি নিজেদের কথা কি আপনি বলবো? দেখেন এটা সময় তো কম, তো আমি আমাদের। একটু বলে শেষ করি। ওনারা সেই জায়গাটা যদি সেইভাবে ধারণ করতো, ওনারা আমাদেরকে প্রতিপক্ষ আমাদের ভাবতেন না। সময় কিন্তু খুব আপনি কম। দেখেন যে এখন যদি মানে এখন আমাদের এই যে ফ্যামিলি কার্ড আচ্ছা ইস্যুতে আপনার একটা মতামত। জি আমি বলছি, ধরেন আমাদের মুক্তিযোদ্ধা, সময় নাই, সময় কিন্তু বিএনপিতে যত মুক্তিযোদ্ধা আছে আওয়ামী লীগে তত মুক্তিযোদ্ধা নাই, এবং রাজাকার বরং আওয়ামী লীগের সবচেয়ে বেশি, এইটাও স্ট্যাটিস্টিক্সে উঠে এসেছে। ধরেন এই কথাগুলো বিতর্কে আর যেতে চাই না। আমরা সবাই মিলে দেশটাকে কিভাবে গুছাবো আসেন না সেইটা নিয়ে কথা বলি। আমি তো এক পাতে বসে আমার হিন্দু বোনের সাথে এক পাতে বসে খাই, নাড়ু বানালে আমার ঘরে না দেওয়া পর্যন্ত তার মন ভালো হয় না, আমারও মন ভালো হয় না। তাহলে আপনারা সেই কথাগুলো কেন বলেন না? কেন বারবার নিজেদের মধ্যে সাম্প্রদায়িকতা উস্কে দেন? এটা ঠিক না, এটা ঠিক না। আমাদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটা অব্যাহত রাখতে দেন। আচ্ছা, ফ্যামিলি কার্ডের কথা, আজকে দেখলাম যে ফ্যামিলি কার্ড বিতরণ করেছে, এবং এইটাকে অত্যন্ত সাধুবাদ জানাই। নির্বাচনের আগে যারা এটাকে সমালোচনা করেছে, এটা নিয়ে দেখলাম খুবই ক্রিটিসিজম এবং সার্কাজম করার চেষ্টা করা হচ্ছে। দেখেন, আমাদের আগে এবং পরে এখন পর্যন্ত এই যতগুলো কথা বলি তার উদ্দেশ্য একটাই, যে সঠিক মানুষটা যাতে ফ্যামিলি কার্ডটা হাতে পায়। আপনি নারীকে দলীয় প্রদান করে করা হচ্ছে, নারী এখানে কিন্তু প্রধান। হ্যাঁ, এই শেখ হাসিনাও তো ওই যে আবাসন প্রকল্প নারীদের নামেই দিবে বলেছিল, কিন্তু আলটিমেটলি ওই তার নিজের লোকগুলাই সুবিধা প্রাপ্ত হয়েছিল। এটা তো ইতিহাসে আমরা এটা দেখেছি। এই একই কারণে আমরা ওই সন্দেহের জায়গা থেকেই ভেবেছি এবং সমালোচনা করেছি, বা এটা আমরা চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য এই কথাটা বারবার বলছি, এখনো বলছি, যে ফ্যামিলি কার্ডটা যাতে কোনো দলীয় বিবেচনায় কারো হাতে না পৌঁছায়, যারা সত্যিকারের ভুক্তভোগী, যারা সত্যিকারের অভাবী, তাদের কাছেই যেন পৌঁছায়। এবং জনাব তারেক রহমানের নিরাপত্তা নিয়ে আপনি একটা কথা বলেছেন, উনি খুবই কম প্রোটোকলে চলছেন, এটাকে আমি খুবই অ্যালার্মিং হিসেবে দেখছি। উনাকে আমি অত্যন্ত সম্মানের সাথে বলতে চাই যে আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, আপনি আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। ওনারা বাংলাদেশের জন্য জীবন দিয়েছেন। আপনার জীবনটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের রাজনৈতিক মতবাদ আলাদা হতে পারে, কিন্তু আপনার জীবনের নিরাপত্তা আমাদের জন্য রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ। এই দেশের ইতিহাসে বহু সময় অ্যাসাসিনেশন হওয়ার যে ঘটনা আমরা দেখেছি, সেটা আমাদেরকে ভীত সন্তুষ্ট করে। উনি রাসেলের ঘটনা বললেন, 15 আগস্টের কথা বললেন, এইটাকে আমাদের এক্সপিরিয়েন্স কি সেই জায়গাটায় দাগ কেটে আছে না? জনাব তারেক রহমানের যারা প্রোটোকলে আছেন, যারা বাংলাদেশে উনার দায়িত্বে আছেন নিরাপত্তা, তাদেরকে অনুরোধ করব উনাকে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা হোক। মানুষ কি বলল যে আমি 500 লোক নিয়ে হাঁটতেছি কিনা, 500 নিরাপত্তা বাহিনী নিয়ে হাঁটতেছি কিনা, তাতে কিচ্ছু আসে যায় না। আমার দেশের প্রধানমন্ত্রী সুস্থ এবং জীবিত থেকে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে উনি অংশগ্রহণ করুক, আমরা সহযোগিতা করব, ভুল করলে সমালোচনা করব। এই জন্যই আমরা বিরোধী রাজনীতি করব। অত্যন্ত সুন্দর বলেছেন অ্যাডভোকেট হুমায়ুন নূর, যে আসলে মানে নিরাপত্তার প্রশ্নে আসলে আপোষহীন থাকতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখন মাহবুব আজিজ ভাইয়ের কাছে যাব, যে এই নিরাপত্তা প্রশ্ন এবং একই সাথে আসলে এই জাতীয়তাবাদী দল বাংলাদেশের কতটা কাছের বন্ধু হয়ে উঠবেন এই ফ্যামিলি কার্ডের ভেতর থেকে। না, এই প্রসঙ্গে বলবার আগে আমি শেষ ওই যে কথাটি হচ্ছিল একটু বলতে চাই যে এটা কিন্তু কোনো ব্যক্তিগত আক্রমণ নয়, কোনো দলকেও নয়। এটা যা ঘটনা 18 মাসে হয়েছে, 18 মাসে অন্তর্বর্তীকালীন সরকার এখানে একটা পরিষ্কারভাবে একটা সাম্প্রদায়িক শক্তিকে উত্থানের ক্ষেত্রে কাজ করে প্রধান বিরোধী দল হিসেবে তারা বসিয়ে গেছে। কারণ যে দলটির ভোট শতকরা 4 থেকে 7%, সে হঠাৎ করে 36% কোন ম্যাজিকে হয়? কাজে এইখানে অবশ্যই একটা খুব বড় রকমের ডিজাইন এখানে কাজ করেছে। কাজে আমাদের সতর্ক থাকতে হবে। যেই দলটি 2/3 ভোটে এখানে নির্বাচিত হয়ে গেছে, জাতির সামনে এটা অত্যন্ত গুরুদায়িত্ব নিয়ে আপনি যেটা বললেন যে জাতীয়তাবাদী দলকে দুহাত ভরে, আমরা যেটা বলছি যে দুহাত ভরে ভোট দিয়েছে জনগণ, কিন্তু এই মুক্তিযুদ্ধের পক্ষের যে বাংলাদেশ, যেই কারণে বাংলাদেশপন্থী রাজনীতির কথা বলি, যেই কারণে
গণ অভ্যুত্থান হয়েছে 24 জুলাই আগস্টে, সেটা কিন্তু গণতন্ত্রের জন্য, সকলের সমান মর্যাদার জন্য। খালি মুখে মুখে বললে হবে না যে আমরা পাতে ভাগ করে খাই। আমার পাতে শুধু না, তার পাত্তিতেও যেতে সাথে নিয়ে আসতে পারে সেই বন্দোবস্ত রাষ্ট্রের করতে হবে, আমার নয়। রাষ্ট্র সেখানে যায় কিনা, রাষ্ট্র কাউকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানায় কিনা, সেই জায়গাটিতে আমাদের চোখ রাখতে হবে। এবং রাষ্ট্র কিন্তু বানাচ্ছে, এবং সেই জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং সেই জায়গাগুলো আমরা আজকেও দেখলাম যে পররাষ্ট্রমন্ত্রী চেয়ে বসছে বিরোধী দল, পররাষ্ট্রমন্ত্রী মর্যাদায়। একদিকে তারা খলিলুর রহমানের বিরুদ্ধে আপত্তি জানাচ্ছে, আরেকদিকে জানাচ্ছে যে আমরা একটা মন্ত্রীর পদমর্যাদা চাই। কাজেই তারা যে আর কি চাইতে পারে, আমরা 12 তারিখ থেকে আমরা দেখতে পারবো যে আসলে বাংলাদেশকে তারা কোন চেহারায় দেখতে চায়। আমরা বাংলাদেশকে দেখতে চাই একটা মুক্ত মতের চর্চার বাংলাদেশ হিসেবে। আমরা দেখেছি হুমায়ুন আজাদকে ক্ষতবিক্ষত হতে, তার কুপিয়ে তার মুখ রক্তাক্ত করা হয়েছে, 11 জন ব্লগারকে হত্যা করতে আমরা দেখেছি। এটা যেমন আওয়ামী লীগের একটা পৃষ্ঠপোষকতা ছিল সাম্প্রদায়িক রাজনীতির ক্ষেত্রে। তারা বিভিন্ন, যেই শাপলা হত্যাকাণ্ডের কথা বলা হয়, এটা সম্পূর্ণ ভুল কথা, একজন মানুষের সেখানে নিহত হয়নি। তখন যারা এই সমস্ত মিথ্যাচার করেছে তারাই উপদেষ্টা হয়ে বসেছিল, তারা উপদেষ্টা হয়ে এই ডানপন্থা রাজনীতিকে, এটা বিবিসির প্রতিবেদনই বলা আছে, সাব্বির মুস্তফার ইন্টারভিউ আপনি দেখবেন শাপলা হত্যাকাণ্ড নিয়ে তাদের কথা, তারা কিন্তু বলা হয় শাপলা হত্যাকাণ্ড করা হয়েছে। কিন্তু 15ই আগস্টে নিয়ে কিন্তু দেখবেন নাদিলুর রহমানরা কোনো কথা বলে। কারণ হত্যাকাণ্ড কিন্তু সব হত্যাকাণ্ড, একজনও যদি হত্যা হয়ে থাকে সেটাকেও বিচার করতে হবে। 24-এর প্রত্যেকের বিচারের ফ্যামিলি কার্ড ইস্যুতে, ফ্যামিলি কার্ডটা একটা নতুন একটি উদ্যোগ নিয়ে এখনই আসলে খুব বেশি বলবার কিছু নেই। আমরা অবশ্যই খেয়াল রাখতে চাই, এর মধ্যে মেট্রো রেলের এমডি বদল করা হয়ে গেছে, এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে যেভাবে দুপুর 2টার সময় হঠাৎ করে প্রায় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে, এগুলো কিন্তু ভালো উদ্যোগ নয়। আমরা আরও ধীরস্থির এবং একটা শুভ পদক্ষেপ সরকারের কাছ থেকে প্রত্যাশা করি। সহিষ্ণুতার যে কথা আমরা বলি, টলারেন্সের সমাজ গঠন করতে হলে আপনাকে কিন্তু সকলকেই অন্তর্ভুক্ত করতে হবে। নিরাপত্তার প্রশ্নে আমি মনে করি যে তিনি যেহেতু অনেকদিন বিলাতে থেকে এসেছেন, আরেকটু মনে হয় দরকার, নিশ্চয়ই তার শত্রু তো অনেক বেশি, যেহেতু তিনি একটি মুক্ত বাংলাদেশের পক্ষেই আসলে ভোট জিতে এসেছেন, নানান রকম অন্তর্ঘাত হতে পারে, সেই জায়গা থেকে অবশ্যই আরেকটু, যেহেতু সেলফি তুলছে দেখে লোকে, এতটা বোধ হয় দরকার নেই আপাতত, আরেকটু সামনের দিকে এগিয়ে আমাদেরকে সামনে। ধন্যবাদ মাহবুব আজিজ, এবং ধন্যবাদ অ্যাডভোকেট হুমায়রা নূর। একটা দারুণ আলোচনা হলো, যেখানে আমরা একটি গণতান্ত্রিক এবং মুক্ত মনের দেশ খুঁজছি, এবং আমরা যেখানে একই সাথে আশাবাদ ব্যক্ত করছি যে 71 এবং জুলাই 24 একই বিন্দুতে এসে দাঁড়াবে এবং একটা নতুন বাংলাদেশের পথেই আমরা ক্রমান্বয়ে হেঁটে যাব। আমাদের সাথে থাকুন এবং চলমান দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে।